হরমুজে আটকে এলপিজি ভর্তি 8টি জাহাজ। দুই দেশের মধ্যে কথা কি, কথোপকথন জানার চেষ্টা করব। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আক্ষরিক অর্থেই গোটা বিশ্বকে থমকে দিয়েছিল 2026 সালের হরমুজ প্রণালীর সেই ভয়ঙ্কর সংকট। শুধু একটা নির্দিষ্ট জায়গার সংঘাত কিভাবে পুরো পৃথিবীর সাপ্লাই চেনকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, আজ আমরা তারই আদ্যোপান্ত বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। এই পুরো ঘটনাটা ভালোভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে আমরা দেখব কিভাবে এই সংকটের সূত্রপাত হলো, তারপর প্রণালীর সেই অবরুদ্ধ অবস্থা, এরপর দুই পরাশক্তির দ্বিমুখী অবরোধ, বিশ্ব অর্থনীতিতে এর ভয়াবহ ধাক্কা এবং সবশেষে পুরো বিশ্ব কিভাবে এর প্রতিক্রিয়া জানালো। শুরুতেই আসা যাক দ্য স্পার্ক অব দ্য ক্রাইসিস বা এই সংকটের সামরিক অনুঘটকের কথায়। এই বৈশ্বিক বিপর্যয়ের পেছনের কারণ বুঝতে হলে একেবারেই সেই ভৌগোলিক উপকেন্দ্র থেকে শুরু করাটা অপরিহার্য। ঘটনাগুলো কিভাবে পরপর ঘটল সেটা একটু মিলিয়ে দেখা যাক। প্রথম দিনেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালালো, আর এ ঠিক 5 দিনের মাথায় ইরান ঘোষণা দিল যে তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। এরপর 40তম দিনে একটা অস্থায়ী যুদ্ধবিরতি হলেও সেটা টেকেনি। উল্টো 45তম দিনে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলোতে নিজেদের অবরোধ বসিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলল। মানে একটা সাধারণ বিমান হামলা থেকে পরিস্থিতি রীতিমতো চরম এক আন্তর্জাতিক অচলাবস্থায় রূপ নিল। দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি 2026। অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানের ওপর আকস্মিক হামলা চালানো হয়। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু ঘটে। এর পরপরই ইরান বসে থাকেনি। প্রতিশোধ নিতে তারা সাথে সাথে সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোর ওপর একের পর এক মিসাইল হামলা শুরু করে। মূলত এই জায়গা থেকেই পুরো সংকটের আগুনটা দপ করে জ্বলে ওঠে। এবার আমরা ঝুঁকছি আমাদের পরের অংশে, চোকিং দ্য স্ট্রেট বা সেই 21 মাইলের চেকপয়েন্ট। চলুন দেখি কিভাবে এই সংঘাতটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক পয়েন্টে চরম সামুদ্রিক জরুরি অবস্থার সৃষ্টি করল। একটু ভেবে দেখা যাক, বিশ্বের মোট সামুদ্রিক জ্বালানি তেলের বাণিজ্যের 25%ই কিন্তু এই পথ দিয়ে হয়, আর জায়গাটার সবচেয়ে সংকীর্ণ অংশের চওড়ায় মাত্র 21 মাইল। ঐতিহাসিকভাবে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই একটা মাত্র জলপথ দিয়ে পারাপার হতো। তো বোঝাই যাচ্ছে এই পথটা বন্ধ হয়ে যাওয়া মানে পুরো বিশ্বের জ্বালানি ব্যবস্থায় যেন একটা বিশাল হৃদরোগের আক্রমণ। ইরান এখানে তাদের অবরোধ কার্যকর করতে বেশ কিছু ভয়ঙ্কর কৌশল বেছে নিল। যেমন ধরুন ড্রোন, দ্রুতগামী স্পিডবোট আর মিসাইল হামলা তো ছিলই। এর সাথে তারা জলপথে লুকিয়ে রাখল ভয়ঙ্কর সব সি মাইন। এমনকি স্যাটেলাইট স্পুফিং আর জিপিএস জ্যামিংয়ের মতো আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হলো। এর ফল হলো মারাত্মক। জাহাজের ইন্স্যুরেন্স খরচ এক লাফে প্রায় 6 গুণ বেড়ে গেল। স্বাভাবিকভাবে কোনো শিপিং কোম্পানি আর এত বড় ঝুঁকি নিয়ে ওই এলাকায় জাহাজ পাঠাতে সাহস পেল না। এখন আমরা আলোচনা করব দ্য ডুয়াল ব্লকেড বা দুই শক্তির সংঘাত নিয়ে। এখানেই ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং। কিভাবে একটা সাধারণ পথ বন্ধ করার ঘটনা রীতিমতো একটা নজিরবিহীন আন্তর্জাতিক অচলাবস্থায় পরিণত হলো, সেটাই এখন দেখার বিষয়। বিষয়টা অনেকটা এরকম দাঁড়ালো যে একই সাথে দুটো বিপরীতমুখী অবরোধ চলছে। একদিকে ইরান কি করলো, তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের ট্রানজিট আটকে দিল, আর অন্যদের কাছে মোটা অঙ্কের টোল দাবি করা শুরু করলো। অন্যদিকে যুক্তরাষ্ট্র ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা পাল্টা অবরোধ বসিয়ে ইরানের বন্দরে ঢোকা বা বের হওয়া যে কোনো জাহাজকে আটকাতে শুরু করলো। এমনকি যারা ইরানকে টোল দিচ্ছিল তাদেরকেও টার্গেট করা হলো। ফলাফল, দুটো বিশাল সামরিক শক্তি মিলে বিশ্বের সবচেয়ে ব্যস্ত এই সামুদ্রিক রুটটাকে পুরোপুরি অচল করে দিল। এরপর আসা যাক গ্লোবাল ইকোনমিক শকওয়েভস বা বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কার বিষয়। হাজার হাজার মাইল দূরের একটা প্রণালী বন্ধ হয়ে গেলে কিভাবে আমাদের দৈনন্দিন বাজারের খরচ বা গ্যাসের বিল রাতারাতি বেড়ে যায় সেটা বোঝাটা খুবই জরুরি। এই সংকটের কারণে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম একেবারে রকেটের গতিতে বেড়ে ব্যারেল প্রতি $126 গিয়ে ঠেকল। বিশ্বাস করা যায়? 1970-এর দশকের পর বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে এর চেয়ে বড় ধাক্কা আর কখনো আসেনি। আর এর মানবিক বিপর্যয়ের দিকটাও কিন্তু ভয়ঙ্কর। বড় বড় শিপিং কোম্পানিগুলো বাধ্য হয়ে তাদের সব কাজ বন্ধ করে দেওয়ায় প্রায় 20,000 নাবিক পারস্য উপসাগরের মাঝখানে হঠাৎ করেই আটকা পড়লেন, যেন অথই জলে একেবারে বন্দি দশা। মে মাস আসতে আসতে পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছালো যে উপসাগরের ভেতরে প্রায় 600টি বিশালাকার তেলের ট্যাঙ্কার পুরোপুরি আটকে পড়ল। ভূ রাজনৈতিক এই রেষারেষির কারণে পুরো এলাকাটা যেন জাহাজের এক বিশাল পার্কিং লটে পরিণত হলো।
আচ্ছা, শুধু কি জ্বালানি তেল? মোটেও না। বিশ্বের কৃষি খাত যে কতটা এই অঞ্চলের উপর নির্ভরশীল সেটা জানলে অবাক হতে হয়। গ্লোবাল ইউরিয়া রপ্তানির ৩৫% আসে এই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। ইউরিয়া আর অ্যামোনিয়ার মতো জরুরি সারের সরবরাহ তাই মারাত্মকভাবে ব্যাহত হলো। আর এই ধাক্কা গিয়ে লাগলো সব জায়গায়। অ্যালুমিনিয়ামের সাপ্লাই চেইন ভেঙে পড়ায় কাঁচা মালের দাম গেল বেড়ে। বিশ্বের মোট হিলিয়াম উৎপাদনের 1/3 পুরোপুরি বন্ধ হয়ে গেল। ইউরোপে তো প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে মেগাওয়াট ঘন্টা প্রতি 60 ইউরো ছুঁয়ে ফেলল। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল সারের এই ঘাটতি। এর সরাসরি প্রভাব পড়ল ফসল উৎপাদনে, যার ফলে বিশ্বজুড়ে খাবারের দাম একেবারে আকাশছোঁয়া হয়ে গেল। আমাদের শেষ পর্ব, দ্য ওয়ার্ল্ড রেসপন্স বা কূটনীতিক অচলাবস্থা। বিশ্ব অর্থনীতি যখন খাদের কিনারায়, তখন আন্তর্জাতিক মহল কিভাবে এই জট খোলার চেষ্টা করল সেটাই এবার আমরা দেখব। মার্কিন দূত মাইক ওয়ালস তখন একটা চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, কোনো দেশ কেবল একটা প্রণালীর পাশে থাকার কারণে পুরো বিশ্বকে জিম্মি করে সুবিধা আদায় করতে পারে না। এই একটা বাক্যেই আসলে সেই সময়ের চরম কূটনৈতিক হতাশাটা পরিষ্কার হয়ে যায়, কারণ দুই পক্ষ থেকেই একের পর এক আলটিমেটাম দেওয়া হচ্ছিল, আর কেউই সেটা কানে তুলছিল না। তো এরপর সবাই গেল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, কিন্তু সেখানেও চরম হতাশা। একদিকে বাহরাইন প্রস্তাব আনল সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার, আর যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কড়া ভাষায় ইরানের অবরোধের নিন্দা জানালো। কিন্তু অন্যদিকে রাশিয়া ও চীন সোজা ভেটো দিয়ে বসল। তাদের যুক্তি ছিল এতে পরিস্থিতি আরও খারাপ হবে। সব মিলিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে বিভাজনটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। সমাধানের এই চেষ্টাগুলো কিভাবে মুখ থুবড়ে পড়ল সেটা একটু পর্যায়ক্রমে দেখা যাক। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট প্রণালী খোলার জন্য কড়া আলটিমেটাম দিলেন। এরপর এপ্রিলে একটা অস্থায়ী যুদ্ধবিরতি হলো বটে, কিন্তু তা টিকল না। উল্টো ইরান $10 লাখ টোল বসিয়ে দিল, আর আমেরিকাও তাদের নৌ অবরোধ চালিয়ে গেল। শেষমেশ ইসলামাবাদে যে শান্তি আলোচনা শুরু হয়েছিল সেটাও যখন ভেস্তে গেল, তখন এই অচলাবস্থা যেন পাথরের মতো স্থায়ী হয়ে বসল। এই এক্সপ্লেনারের শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের ভাবিয়ে তোলে। মাত্র 21 মাইল চড় একটা জলপথ যদি চোখের পলকে পুরো বিশ্বের সাপ্লাই চেইনকে স্তব্ধ করে দিতে পারে, তাহলে এই আধুনিক বিশ্ব অর্থনীতি কীভাবে নিজেকে নিরাপদ রাখবে? আমাদের এই আন্তঃসংযুক্ত পৃথিবী যে কতটা ভঙ্গুর, হরমুজ প্রণালীর এই সংকট আসলে তারই একটা ভয়ঙ্কর প্রমাণ। এই প্রশ্নটা নিয়ে আজ আমরা শেষ করছি।